শুরুতে একটা কথা বলে রাখি, আমি কিন্তু শেখ হাসিনার কৃত অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছি না। আমি শেখ হাসিনার অপরাধের জন্য ওনার এবং ওনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের বিচার না হোক এটাও বলছি না। আমি অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার চাই, কিন্তু পাশাপাশি আমি এটাও চাই যে এমন একটা বিচার হোক যে বিচার নিয়ে যেন পরবর্তী সময়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, এটাও আমি চাই। অপরাধ অপরাধী, কিন্তু সে অপরাধ নিয়ে যদি অপরাধের বিচার করতে গিয়ে যদি আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন, রাজনীতিকে মিশিয়ে ফেলেন, পরে কি হয়? পরে সেই অপরাধে যখন পরবর্তী সময় আলোচনা হয়, সেই বিচার নিয়ে যখন পরবর্তী সময় আলোচনা হয়, তখন কিন্তু বিচারটা হালকা হয়ে যায়, তখন অপরাধটা যে হয়েছিল সেটাও মানুষ ভুলে যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আগে আপনাদেরকে। দেখুন, 21 আগস্ট গ্রেনেড হামলা, অথবা ধরুন 10 ট্রাক অস্ত্র উদ্ধার, এগুলি বিএনপি আমলে হয়েছিল এবং সেগুলো নিয়ে বিচার হয়েছে, নানা ধরনের তদন্ত হয়েছে, এবং তারপর বিচারে যে রায়টা হয়েছিল সেই রায়টার মধ্যে কি কিছুই রাজনীতি ছিল না? আওয়ামী লীগ আমলে যে রায়টা হয়েছিল আমার বিবেচনায় ছিল, অনেক কিছুই ছিল যেখানে বাড়াবাড়ি ছিল। তার ফলে কি হলো? ওই যে বাড়াবাড়ি ছিল, ওই যে রাজনীতি ঢুকে পড়েছিল, তার কারণে যখন এই সরকার আসলো তারা কিন্তু ওই মামলাগুলিকে সব মামলা খারিজ করে দিল, সব আসামি মুক্তি পেয়ে গেল। তাহলে কি অপরাধটা ঘটেনি? তাহলে কি 21 আগস্ট ওখানে গ্রেনেড ফোটেনি? তাহলে কি দেশে 10 ট্রাক অস্ত্র আসেনি? ওগুলি কি কেউ অপরাধের সঙ্গে জড়িত ছিল না? তো কি হলো? যে আপনার রাজনীতি করার কারণে, প্রকৃত মামলার সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কারণে প্রকৃত আসামিরাও কিন্তু মুক্তি পেয়ে গেল। এটা ঠিক না। তো এবারও যেন সেরকম কিছু না হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমি ছোট করে বলি, আমি দুটো সংগঠনের কথা বলবো। তার একটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, মানে OHCHR, এরা কি বলেছে, আর বলবো একই সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলেছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। আমি প্রথমে মানবাধিকার হাই কমিশনার যেটা আছে, মানবাধিকার বিষয়ক হাই কমিশন, তারা কি বলেছে, তাদের বক্তব্যটা আমি একটু আপনাদের পড়ে শোনাই, তারপরে একটু ব্যাখ্যা করব। তারা বলেছে, যেহেতু এই বিচার প্রক্রিয়ার কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না, তাই আমরা সব জবাবদিহিতামূলক কার্যক্রম, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগগুলো যেন প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেজন্য ধারাবাহিকভাবে বলে এসেছি। এটি বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ যখন এই মামলার ক্ষেত্রে যেটা হয়েছে, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। মানে আমি এটা, ওরা ইংরেজিতে দিয়েছে, কিন্তু আমি অনুবাদটা নিয়েছি প্রথম আলো থেকে। আমি বাংলাদেশে যারা অনুবাদ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, তার মধ্যে মিডিয়া হিসেবে প্রথম আলো অনুবাদটাকে আমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি বলে ওদের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, এখানে আসলে কি বলা হয়েছে? প্রথমত বলা হয়েছে যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে সেই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার অবগত ছিল না, 1 নম্বর। 2 নম্বর হলো তাদের প্রশ্ন যে এই যে অভিযোগগুলোর যে ন্যায় বিচার যে বিচারটা হয়েছে, বিচার মানে তারা ন্যায় বিচারের কথা বলতে যাচ্ছে, সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে হয়েছে কিনা, এটা তাদের একটা জিজ্ঞাসা। তারপরে তাদের বক্তব্য হলো, যেহেতু বিচারটা অভিযুক্তের অনুপস্থিতিতে হয়েছে, মানে শেখ হাসিনা অথবা আসাদুজ্জামান কামালের অনুপস্থিতিতে হয়েছে, এবং তাদেরকে একটা চরমতম শাস্তি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অতএব ওই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে ওই বিষয়গুলো ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার ছিল, এই তাদের বক্তব্য। আর পাশাপাশি এই কমিশনার, এই মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার আছেন ফলকার তুর্ক, এই নামটার সঙ্গে আমরা খুব পরিচিত। আমরা গত সরকারে আমরা দেখেছি ফলকার তুর্ক নানা বিষয়ে কথাবার্তা বলে। এই ফলকার তুর্ক একটা জিনিস আশা করছে, সে কি বলছে, যে বাংলাদেশ সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে, ক্ষতিপূরণ দিবে যাদের ক্ষতি হয়েছে, এবং একে ন্যায় বিচার করবে। এর সমন্বিত প্রক্রিয়া যদি করতে পারে তাহলে কি হবে, জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে। মানে যদি এই 3টা কাজ তারা করতে পারে, মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে,
ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেবে এবং একটা ন্যায় বিচার সম্পন্ন করবে। কেবল তাহলেই বাংলাদেশ একটা জাতীয় ঐক্যের দিকে অগ্রসর হতে পারবে এবং ক্ষত কাটিয়ে উঠতে পারবে।